জীবন ও অর্থনীতির কঠিন সংকট থেকে বেরিয়ে আসতে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ, চরম দৈন্য দশার পর অবহেলিত স্বাস্থ্য খাত, মাস্কের চুরি ধরল এনএসআই। কৃষি ও দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব, কমছে স্বর্ণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম, খরচ বাড়বে অনলাইন কেনাকাটা, ফোন আলাপ ও ইন্টারনেট ব্যবহারে। দেশে করোনায় আজও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,187, 24 ঘন্টায় সুস্থ প্রায় 850। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনা মহামারীতে ঘটে যাওয়া মানবিক ও আর্থিক বিপর্যয় মোকাবেলা করাকেই 2020-21 অর্থ বছরের বাজেটের মূল দর্শন ঠিক করেছে সরকার। সে লক্ষ্যেই এবার 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অর্জনের সংখ্যা থাকলেও রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা, ঘাটতি 1,90,000 কোটি টাকা। তবে এবার করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 3 লাখ টাকা। বিশ্লেষকরা বলছেন, বরাদ্দকৃত অর্থ সফলভাবে খরচ ও প্রকল্প বাস্তবায়নই চ্যালেঞ্জ। সাজিদ রাজু জানাচ্ছেন বিস্তারিত। হঠাৎ আসা কোভিড-19 তছনছ দেশের অর্থনীতি, জীবন হারিয়েছে বহু মানুষ, জীবিকা হারানোর শঙ্কায় অনেকে। ঝড় এখনো থামেনি, কোথায় শেষ তাও অজানা। অথচ অনিশ্চয়তার পথযাত্রায় জীবন ও অর্থনীতির সংকটের মধ্যেই আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব করতে হচ্ছে সরকারকে। 2020-21 অর্থ বছরের বাজেটের আকার গেলবারের চেয়ে 66,000 কোটি টাকা বেড়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 3,78,003 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে দেয়া হয়েছে 3,30,000 কোটি টাকা যোগানের দায়িত্ব। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%। পরিচালনা সহ বিভিন্ন খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 3,62,855 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,05,145 কোটি টাকা। কোভিডে সবচেয়ে বেহাল দশা স্বাস্থ্য খাতে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে বরাদ্দ কিছুটা বাড়িয়ে করা হয়েছে 29,247 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতেও উল্লেখযোগ্য বরাদ্দ বাড়েনি, তবে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $2,326। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজেট যতটা কোভিড-19 সংবেদনশীল হওয়ার কথা ছিল তা হয়নি। স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিপুল সংস্কার ও পরিকল্পনার প্রত্যাশা থাকলেও তার প্রতিফলন ঘটেনি। তাই এবারের বাজেটকে অনেকটা গতানুগতিক ও টিকে থাকার বাজেট বলে মনে করেন তারা। আমাদের বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখাটাই এখন বড় সংগ্রাম। সাধারণ মানুষের জীবন জীবিকা ঠিক রেখে অর্থনীতির হালটা যেন আমরা ধরে রেখে টিকে থাকতে পারি, সেই চেষ্টা করা। সার্বিকভাবে আমরা কিন্তু সামাজিক অবকাঠামোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারে একটা প্রত্যাশা এবার বছর ছিল, বিশেষ করে স্বাস্থ্য খাতে, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের খুব একটা পরিবর্তন দেখতে পাইনি। তারা বলছেন, শুধু সরকারের একার প্রচেষ্টায় এই সংকট অবসান সম্ভব হবে না, আনতে হবে বেসরকারি খাতকে। এমনিতেই নানা সীমাবদ্ধতা ও দক্ষতার অভাবে বাজেট বরাদ্দের প্রায় 20% অর্থ খরচই হয় না। দুর্নীতি, দীর্ঘসূত্রিতা ও অপচয় তো নিত্যদিনের ঘটনা। এবার করোনা সংকট মোকাবেলায় গেলবারের চেয়ে খাতভিত্তিক বরাদ্দ বেড়েছে থোক বরাদ্দের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, ঘুরে দাঁড়ানোর এই বাজেটে যে খাতে যতটুকু বরাদ্দই হয়েছে, শক্ত রাজনৈতিক অঙ্গীকারের ওপর ভর করে দরকার এর যথাযথ বাস্তবায়ন। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আদায়ে বিশাল ঘাটতি মাথায় নেই আগামী অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা বাড়িয়ে 3,78,000 কোটি টাকা প্রস্তাব করেছে সরকার। তবে করোনা সংকটে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বাজেটে কর ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন খাতে। কমানো হয়েছে কর্পোরেট কর হারও, জরিমানা ছাড়াই রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি বছরই এনবিআরের উপর পড়ে বিশাল রাজস্ব সংগ্রহের দায়িত্ব। করোনা সংকটে প্রেক্ষাপট ভিন্ন হলেও লক্ষ্যমাত্রা কমেনি। আসছে অর্থ বছরে 3,78,000 কোটি টাকার প্রস্তাবিত রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে মোট রাজস্বের 87%। চলতি অর্থ বছরের 10 মাসের রাজস্ব আদায়ে এনবিআরের ঘাটতি 62,000 কোটি টাকা। এরপরও গেল বাজেটের চেয়ে 4,500 কোটি টাকা বাড়িয়ে 2020-21 অর্থ বছরের
প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। বিভিন্ন খাতে অটোমেশনের মাধ্যমে আগামী অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্য সরকারের। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রফতানির মাধ্যমে শুল্ক ফাঁকি ও অর্থ পাচার রোধে এই প্রথম বাজেটে জরিমানার বিধান রাখা হয়েছে। আগামী 2020-2021 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। ঘোষিত বাজেটে নেই বাড়তি করের চাপ। বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কমানো হয়েছে কর্পোরেট কর হার। দীর্ঘ 4 বছর পর বাড়ানো হয়েছে করমুক্ত আয়সীমা। 10% কর দিয়ে এবারের বাজেটও রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। রিহ্যাবের যে প্রায় 211টি সাব সেক্টর আছে, সকলের কিন্তু কার্যক্রম বেড়ে যাবে এবং এই সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে। সরকার যে সুযোগ দিয়েছে সুযোগ যদি কেউ ব্যবহার না করে তাহলে তাদেরকে টাকা বাজেয়াপ্ত করা যেতে পারে বাজেটের পরবর্তী পর্যায়ে। এই ধরনের একটা আমি মনে করি ক্লোজ থাকা দরকার। বর্তমান সংকটে অভ্যন্তরীণ খাতে আয় বাড়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জন কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। যে অর্থনীতির থেকে আমি রেভিনিউ আর্ন করব, সেই অর্থনীতি যদি সচল না থাকে তাহলে তো আমার রেভিনিউ আসবে না। আরো বৃহত্তর পরিসরে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব ট্যাক্স নেট বাড়িয়ে। পাশাপাশি কর অবকাঠামো যে নানা ধরনের সমস্যা আছে, ম্যানেজমেন্টে যে ধরনের সমস্যাগুলো আছে, দুর্নীতি ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে এবং যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আছে সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায়। কর জিডিপি অনুপাত বাড়াতে রাজস্ব প্রশাসনে দীর্ঘমেয়াদী সংস্কার ও দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় থোক বরাদ্দ দেওয়া হয়েছে 10,000 কোটি টাকা। তবে চরম দৈন্য দশার পরও এবারের বাজেটও অবহেলিত স্বাস্থ্য খাত। সর্বোচ্চ বরাদ্দের ক্রমে নবম স্থানে আছে স্বাস্থ্য খাত। গত অর্থ বছরের তুলনায় মাত্র 5,000 কোটি টাকা বেড়ে বরাদ্দ দেওয়া হয়েছে 29,247 কোটি টাকা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। খোদ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সামান্য কিছু দূরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেশের স্বনামধন্য এই মেডিকেলে করোনার নমুনা দিতে দিনের পর দিন অপেক্ষা করতে হয় শত শত রোগীকে। নেই নিয়ম শৃঙ্খলার বালাই, ভোগান্তির যেন অন্ত নেই। দেশের নামকরা মেডিকেলের যদি হয় এই দশা, তবে বাকি সব সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা হতে পারে তা কারোরই অজানা নয়। নেই পর্যাপ্ত কিট, নমুনা পরীক্ষায় ধীর গতি, নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কিংবা আইসিইউ সুবিধা। সর্বত্রই শুধু নিদারুণ নেই আর নেই এর হাহাকার। 2020-21 অর্থ বছরে এই খাতে ব্যয় ধরা হয়েছে 29,247 কোটি টাকা। 2019-20 অর্থ বছরের তুলনায় যা 5,500 কোটি টাকা বেশি। তবে এডিপি বা উন্নয়ন খাতে দেওয়া হয়েছে 12,500 কোটি টাকা। করোনা সামলাতে ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট মিলে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে 7,000 নতুন জনবল। কর্মীদের বেতন ভাতা সহ নতুন বাজেটে অনুন্নয়ন ব্যয় খাতে বরাদ্দ 16,747 কোটি টাকা, যা মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি। কোভিড-19 এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যা বরাদ্দ হয় তার বড় একটি অংশই আবার খরচ করতে না পারার কারণে ফিরে যায়। বাকিটুকুর মধ্যেও চলে লুটপাটের উৎসব। এই করোনা দুর্যোগের মধ্যে দেখা গেল সুরক্ষা সামগ্রী কিনতেও চলেছে 9-6। কোভিড-19 এর প্রভাবজনিত যে স্বাস্থ্য ঝুঁকির অনিশ্চয়তা, সেটা মোকাবেলায় যেন এই বাজেট বরাদ্দ কাজে লাগে, সেই দিকে আমাদের মনোযোগ বেশি দেওয়া দরকার। মহামারী মোকাবেলা করার জন্য এবং সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বরাদ্দটা এবার আসা উচিত ছিল। স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা, তার আগে স্বাস্থ্য খাতটাকে সংস্কার করে আগামী 10 বছরের একটা প্ল্যান নেন। সংস্কারবিহীন এটা যা আছে এর চেয়ে উন্নত হবে না। যন্ত্রপাতি কেনার দিকে যতটা আগ্রহ দেখা যায়, সেই যন্ত্রপাতি ব্যবহারের মানুষ আছে কিনা তা খোঁজ নেবার আগ্রহ দেখা যায় না। আবার যেখানে গোটা দুনিয়ায় বর্তমানে আইসিইউর জন্য হাহাকার, সেখানে খোদ রাজধানীর শিশু হাসপাতালেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে করোনার আইসিইউ শয্যা। বিশেষজ্ঞদের জিজ্ঞাসা, বাজেটে বরাদ্দের আকার বাড়লেই কি সুস্থ হবে স্বাস্থ্য খাত? আগের অভিজ্ঞতা তেমনটি বলে না। তারা বলছেন, সর্ষের ভূত তাড়াতে না পারলে বাজেটে বরাদ্দের আকার যতই বড় হোক না কেন, স্বাস্থ্যের সেবা অধরাই থেকে যাবে। তাই প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবারে স্বাস্থ্য খাতের দুর্নীতির একটি রিপোর্ট। চুক্তির চেয়ে প্রতি কার্টনে 1 থেকে 2 প্যাকেট N95 মাস্ক কম সরবরাহ করেছে তমা কনস্ট্রাকশন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কেলেঙ্কারির তথ্য। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তমা কনস্ট্রাকশনকে চিঠি দিয়ে মাস্কের সবশেষ চালান ফেরত পাঠিয়েছে CMSD। 5 মে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট CMSDর কাছ থেকে 3 লাখ পিস N95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় তমা কনস্ট্রাকশন। 6 মে 252টি এবং 8 মে 111টি কার্টনে প্রায় 87,000 মাস্ক সরবরাহ করে তারা। সরবরাহ করা মাস্ক সংখ্যায় কম থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI অনুসন্ধানে নামে। 10 জুন 420টি কার্টুন সরবরাহ করতে আসে তমার পিকআপ ভ্যান। সেখান থেকে দৈব চয়নের ভিত্তিতে 20টি কার্টুন তল্লাশি করে প্রতিটিতে 2-1টি বাক্স কম পায় NSI। এ নিয়ে তমা কনস্ট্রাকশনকে চিঠি দিয়েছে CMSD। বরাবর ব্যবস্থাপনা পরিচালক তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড, 77/1 কাকরাইল, রমনা, ঢাকা। আদিষ্ট হয়ে জানাচ্ছে যে উপরোক্ত চালান অনুযায়ী আপনার প্রতিষ্ঠান হতে প্রাপ্ত 1,08,000 পিস N95 মাস্ক অদ্য 10/6/2020 ইংরেজি তারিখে CMSD-তে গ্রহণ করার সময় দৈব চয়নের ভিত্তিতে পর্যবেক্ষণকালে প্রথম দিকে 20টি কার্টুনের মাঝে 5 থেকে 6টি কার্টুনে 1 থেকে 2টি বক্স কম পাওয়া যায়। এভাবে কার্টুনে বক্স না থাকলে আনুপাতিক হারে উল্লেখযোগ্য সংখ্যক মাস্ক কম পাওয়া যাবে, যা অনভিপ্রেত ও চুক্তি শর্ত লঙ্ঘন। এ কারণে প্রাথমিকভাবে মালামাল গ্রহণ করা হলো না। এ বিষয়ে আপনাকে ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। স্বাক্ষরিত ডাক্তার সাব্বির আহমেদ, ডেস্ক অফিসার, স্টোর, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। চুক্তি অনুযায়ী প্রতিটি কার্টনে 12টি বাক্স এবং প্রতিটি বাক্সে 20টি করে মাস্ক সরবরাহের চুক্তি ছিল। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় একদিনে আরও 37 জন মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় আরও 3,187 জনের দেহে শনাক্ত হয়েছে অদৃশ্য এ ভাইরাস। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। গেল বছরের শেষ দিকে চীনে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলোর মতে চীনে মোট করোনা রোগীর সংখ্যা 83,000-এর মতো এবং বৈশ্বিক সূচকে 215 দেশ ও অঞ্চলের মধ্যে চীনের অবস্থান 18তম। বাংলাদেশে গেল মার্চে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। 3 মাসের মাথায় বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে 78,000। বৈশ্বিক হিসেবে চীনের পরই বাংলাদেশের অবস্থান 19তম। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতি নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 15,772 জনের নমুনা, যাদের মধ্যে কোভিড পজিটিভ এসেছে 3,187 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,049 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 848 জন। এ পর্যন্ত সুস্থ হলেন 16,747 জন। এবারে যাব গেল 7 দিনের শনাক্তের চিত্রে। আমরা 7 দিনের এই চিত্রে দেখতে পাচ্ছি যে গেল 3 দিন প্রায় একই পরিমাণ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের বয়স বিভাজন করেছি। তাতে দেখতে পেয়েছি বয়সে যারা তরুণ তারা আক্রান্ত হচ্ছে সব থেকে বেশি, আর মৃত্যুবরণ করছে বয়সে প্রবীণেরা। এই ছিল আজকের বিশ্লেষণে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কোভিডের হুমকি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে। খরচ বাড়বে ফোন আলাপ, ইন্টারনেট ব্যবহার ও অনলাইন কেনাকাটায়। বাড়বে বিলাস সামগ্রী, গাড়ি ও বিদেশি মোটর সাইকেল সহ বেশ কিছু পণ্যের দাম। 2021 অর্থবর্ষের করোনা ভাইরাসের মহামারীর মধ্যে উপস্থাপন করা হলো 2020-21 অর্থ বছরের বাজেট। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে আমদানি কর মওকুফ করে কমানো হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। তাই কমবে হ্যান্ড গ্লাভস, মাস্ক, নেবুলাইজার, সুরক্ষা সামগ্রীর দাম। কমবে ওষুধ তৈরির দেশীয় কাঁচামালের দাম। ডিটারজেন্ট, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি, ডেইরি ও মৎস্যশিল্পে ব্যবহৃত উপকরণ, টায়ার, ইলেকট্রিক্যাল সিগন্যাল যন্ত্রপাতির দাম কমবে। আমদানি শুল্ক কমানোর কারণে এবারের বাজেটে দাম কমবে স্বর্ণের। কমবে আমদানি করা এবং দেশে উৎপাদিত 2 ধরনের চিনির দাম। গার্মেন্টস অ্যাক্সেসরিজের দামও কমবে। হাসপাতালের ICU, CCU সহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের দাম কমবে। এখন 2010 এবারের বাজেটে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক বসিয়েছে সরকার। বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন শিল্প থেকে কর আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। সে কারণে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের গুনতে হবে বাড়তি অর্থ। দাম বাড়বে রং, কম্প্রেসার শিল্পে ব্যবহৃত উপকরণ, আলোকসজ্জা সামগ্রীর। দাম বাড়ার তালিকায় আছে সোডিয়াম সালফেট, আয়রন স্টিল, স্ক্রু এবং বার্নিশের দাম।
এছাড়া আমদানি করা পেঁয়াজের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আসছে বাজেটে। বাড়বে সেলফোনে কথা বলার খরচ এবং ইন্টারনেট সেবা। তবে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম কমতে পারে, ফাইবার অপটিকের দাম বাড়বে। টেলিকম খাতে বাড়তি কর আরোপের ফলে ফোনে কথা বলা, SMS আদান প্রদান ও ইন্টারনেট ব্যবহারে গুনতে হবে বাড়তি অর্থ। বাড়বে ধূমপানের খরচ, বাইসাইকেল ও বিদেশি মোটরসাইকেল কিনতেও গুনতে হবে অতিরিক্ত অর্থ। সেই সঙ্গে রিকন্ডিশনড গাড়ি কেনা ও গাড়ির রেজিস্ট্রেশন করতেও বেশি অর্থ পরিশোধ করতে হবে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য এবং জুসের দাম বাড়ছে। তবে শিশু খাদ্যের দাম এই আওতার বাইরে থাকবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে দেশের খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি কৃষক বাঁচাতে দ্বিতীয় অগ্রাধিকার খাতে উঠে এসেছে কৃষির অবদান। নতুন অর্থবছরে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 29,983 কোটি টাকা। এছাড়াও কৃষির যান্ত্রিকীকরণ ও ভর্তুকিতেও বরাদ্দ বেড়েছে এই খাতে। সারের মূল্য অপরিবর্তিত রাখার পাশাপাশি প্রণোদনাও চলমান থাকবে কৃষি খাতে। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক মহামারীর মধ্যেও দেশ খাদ্য সংকটে পড়েনি। গেল 3 মাসে অনাহারে থাকেনি দেশের কোনো অঞ্চলের মানুষ। বৈশ্বিক এই দুরবস্থায় সীমিত আমদানি কার্যক্রমেও প্রয়োজন মিটিয়েছে দেশের কৃষি খাত। অর্থনীতির এই বড় দুঃসময়ে কৃষক ও কৃষি বাঁচিয়ে করোনা পরবর্তী পৃথিবীর সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে মানুষ রক্ষায় এবার বাজেটে দ্বিতীয় অগ্রাধিকার পেয়েছে কৃষি খাত। এই খাতে এবার বরাদ্দ রাখা হয়েছে 29,983 কোটি টাকা, যেখানে ভর্তুকি থাকবে 9,500 কোটি টাকা। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সহ কৃষক, কৃষি শ্রমিক ও অন্যান্য সংশ্লিষ্টদের জীবন ও জীবিকা নিশ্চিত করাই বর্তমানে সরকারের কৃষি খাতের অন্যতম চ্যালেঞ্জ। কৃষি উৎপাদনে কৃষককে সুবিধা দিতে নতুন অর্থ বছরে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি যান্ত্রিকীকরণে 3,198 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী অর্থ বছরে ভর্তুকি অতিরিক্ত 800 কোটি টাকা, এগ্রি রিফাইন্যান্সিং স্কিমে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে। করোনাকালীন কৃষি পণ্যের বাজারজাতকরণের জটিলতায় মাঠেই নষ্ট হয় কৃষকের শ্রম ঘাম। এবারের বাজেটে কৃষি পণ্যের যথাযথ বাজারজাতকরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে সন্তুষ্টি জানান কৃষিমন্ত্রী। মহামন্দার একটা প্রেডিকশনকে সামনে রেখে বর্তমান সরকারকে আজকে বাজেট দিতে হয়েছে। যান্ত্রিকরণ এবং প্রক্রিয়াজাতকরণ, এটা আমাদের অগ্রাধিকার থাকবে এবং আপনারা দেখবেন আরও অনেক বরাদ্দ আসবে যান্ত্রিকরণে এবং প্রক্রিয়াজাতকরণ। রাসায়নিক সারের মূল্য অপরিবর্তিত রাখা, কৃষি প্রণোদনা কার্যক্রম চলমান রাখার পাশাপাশি নতুন এই বাজেটে কতটুকু উপকৃত হবে দেশ ও দেশের কৃষি, সেই চ্যালেঞ্জ সামনে রেখেই প্রণীত এই বাজেট কার্যকর হবে বলে আশা গণমানুষের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আমের পচন রোধ ও সংরক্ষণের জন্য রাজশাহীতে বসানো হলো হোয়াট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এতে প্রতিদিন 4 টন করে আম শোধন করা যাবে। প্রতি কেজিতে খরচ পড়বে মাত্র 1 টাকা। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। প্রতি বছর মে মাসের মাঝামাঝি সময়ে গুটি ও গোপালভোগ আম পাকে রাজশাহীর বাগানে। 15 দিনের ব্যবধানে এই অঞ্চলের হাট বাজারে ভরে যায় ক্ষীরসাপাত ও হিমসাগর সহ প্রায় 250 প্রজাতির আম। সংরক্ষণের অভাবে চাষিদের নির্ভর করতে হয় বিপণন ব্যবস্থার ওপর। স্বল্প সময়ের ব্যবধানে পচন ধরে নষ্ট হয় লাখ লাখ টাকার আম। ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে আম সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন, রং হয়ে উঠবে আকর্ষণীয়। পাকার পরে যে থাকতে চায় না 5-7 দিন থাকে, এটা 10-12 দিন ব্যবহার করবে। ভালোভাবে আমটা বাজার দর হিসাবে দূরে পাঠাতে পারবো। প্ল্যান্টটা যদি আরো 4 গুণ বড় হয় তাহলে কৃষক উপকৃত হবে এবং এলাকার লোকজন উপকৃত হবে। এই পদ্ধতি প্রয়োগে আমের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে বলে জানান ফলের গবেষকরা। 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 মিনিট যদি শোধন করা হয় তাহলে এই আম সহসা পচবে না এবং এর পাকা 5 থেকে 7 দিন দেরি হবে। সেই ক্ষেত্রে সুন্দর সুস্বাদু আম দেশবাসী বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন। রাজশাহীর বানেশ্বর বাজারে আরও 5টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে ফল গবেষণা ইনস্টিটিউটের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশের প্রয়োজনে সরকারের নির্দেশনা মেনে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আমপানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে গিয়ে সাতক্ষীরায় একথা বলেন তিনি। দুর্যোগে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ করা হচ্ছে বলেও জানান সেনাপ্রধান।
যে কোনো কাজ আমাদেরকে দিলে আমরা সাধারণত না করি না, আমরা করে দেই। এতে আমরা গর্ববোধ করি যে আমাদের উপরে সরকারের আস্থা আছে, জনগণের আস্থা আছে। এই জনগণের হলে এই যে দুর্ভোগটা এটাকে লাঘব করা আর কি, সেই প্রচেষ্টা নিয়ে সরকারও কাজ করছে এবং আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব। আমরা কিন্তু এই চিকিৎসা সেবাটাও কিন্তু দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখানে ডাক্তার পাঠিয়েছি, আমরা কিন্তু সেখানেও এসেনশিয়াল কিছু মেডিসিন দিয়েও কিন্তু চিকিৎসা সেবাটাও দিয়ে যাচ্ছে। প্রেগনেন্ট লেডি যারা আছে, গর্ভবতী যারা আছে, মায়েরা যারা আছে, তাদেরকে আমরা হলো চিকিৎসা দিব। কারণ অনেক জায়গায় হয়তো যে করোনার কারণে অনেকে হাসপাতালে যেতে পারছে না। চট্টগ্রামে 1 মিনিটের বৈকালিক বাজারের মাধ্যমে 1100 গৃহকর্মী এবং রিকশা চালককে 10 দিনের খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিত করে নগরীর দামপাড়া এলাকায় বাংলাদেশ মহিলা সমিতি স্কুল মাঠে দেওয়া হয় এই সহায়তা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সেনাবাহিনীর 34 ইসিবির এক বৈকালিক বাজার শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই দীর্ঘ লাইন অপেক্ষায় তালিকাভুক্ত 1100 রিকশা চালক ও গৃহকর্মী। আর তাই দেরি না করে 30 মিনিট আগে শুরু হয় বাজারের কার্যক্রম। মাত্র 5 মিনিটেই নিজের পছন্দনীয় পণ্য তুলে নিয়ে ঘরে ফেরেন সুবিধাভোগীরা। বিভিন্ন নিম্ন আয়ের পেশা শ্রেণীর মানুষদের একটা তালিকা প্রস্তুত করেছি এবং সেই তালিকা অনুসারে আমরা তাদেরকে এখন থেকে পেশাভিত্তিক এই 1 মিনিটের বাজার কার্যক্রমটা পরিচালনা করব। চাল ও 6 রকমের কাঁচা সবজির পাশাপাশি সহায়তার সামান ও মাছ কিনে আনা হয় প্রান্তিক চাষি ও বিক্রেতাদের কাছ থেকে। এর মাধ্যমে তারাও পাচ্ছেন ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সুবিধা। মোটামুটি আমাদের সংসারের জন্য কিছুটা হইলে স্বাবলম্বী হয়েছে, জিনিসটা আমরা খুবই উপকৃত। উপকারে আসবে, কারণ আমরা তো অসহায় হিসেবে আমাদেরকে দিয়ে দিচ্ছে সরকার। এর আগে সেনাবাহিনীর 34 ইসিবি নগরীর বিভিন্ন এলাকার 20,000-এর বেশি পরিবারকে 1 মিনিটের সবজি এবং ঈদ বাজারের নামে নানা ধরনের পণ্য উপহার দিয়েছিল। বৈকালিক এ বাজার সুবিধা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। জীবন ও অর্থনীতির কঠিন সংকট থেকে বেরিয়ে আসতে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা। করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ, চরম দৈন্যদশার পরও অবহেলিত স্বাস্থ্য খাত। মাস্কের চুরি ধরল এনএসআই। কৃষি ও দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব। কমছে স্বর্ণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। খরচ বাড়বে অনলাইন কেনাকাটা, ফোন আলাপ ও ইন্টারনেট ব্যবহারে। দেশে করোনায় আজও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,187, 24 ঘন্টায় সুস্থ প্রায় 850। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।